আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো যারা জিওগ্রাফি প্রথম পত্র নিয়ে চিন্তিত যে সামনে কয়েকদিন পরে তো আমার পরীক্ষা, তো এখন কোন টপিকগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো যদি কেউ বলে দিত তাহলে ভালো হতো। যারা গুরুত্বপূর্ণ টপিকগুলো খুঁজতেছো তাদের জন্য আজকের ক্লাসটি, এবং শুধু তাই না, যারা হচ্ছে বোর্ডে ভালো করতে চাও, A+ পেতে চাও, কোন টেকনিকে তুমি এই অল্প দিনে তুমি কোন টেকনিকে রিভিশন দিবা বা কোন গুরুত্বপূর্ণ টপিকগুলো রিভিশন দিবা সেগুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো তুমি আমাদের যেই কোর্সেরই সদস্য হও না কেন, তোমরা জানো এইগুলা সম্পর্কে, প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে কিন্তু আমি ক্লাস নেওয়ার পর সেই চ্যাপ্টার থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে, কীভাবে লিখতে হবে, কীভাবে লিখলে ভালো করা যায়, সেই বর্ণনা কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টারে দিয়ে আসছি। আচ্ছা, তো এই পর্বে যারা হচ্ছে দুর্বল স্টুডেন্ট আসো তাদের জন্য এখান থেকে একটা বিষয় সহজ হবে কি, দেখো ভূগোলে 8টা কোশ্চেন হয় আমরা জানি, সেখান থেকে আমাদের 5টা কোশ্চেনের উত্তর করতে হয়। তো আমাদের শর্ট সিলেবাস, যেহেতু শর্ট সিলেবাসে আমাদের অধ্যায় আছে কম, সেক্ষেত্রে যদি আমি একটু তোমাদেরকে ফাইন্ড আউট করার চেষ্টা করি যে কোন কোন অধ্যায় থেকে আসবে, সেক্ষেত্রে আমি তোমাকে বলে দিতে পারি যে এই জায়গা থেকে একটা করে কোশ্চেন আসবে। সেক্ষেত্রে যারা দুর্বল মনে করো তারা 5টা কোশ্চেনকে টার্গেট করলে কিন্তু তাদের হয়ে যাচ্ছে, আর যারা সবল তাদেরকে অবশ্যই সবগুলাই টপিক পড়তে হবে, তবে কোন টপিকটা গুরুত্ব দিতে হবে সেই টপিকটা ধরিয়ে দিব। চলো, আচ্ছা, যেহেতু আমাদের প্রথম অধ্যায় নাই, দ্বিতীয় অধ্যায় থেকে শুরু। দ্বিতীয় অধ্যায় আমাদের কি আছে, দ্বিতীয় অধ্যায় থেকে কেমন কোশ্চেন আসে দেখো। দ্বিতীয় অধ্যায় থেকে আমাদেরকে মূলত কি জানতে চাওয়া হয়, দ্বিতীয় অধ্যায় থেকে জানতে চাওয়া হয়, গ নম্বরে জানতে যদি চাওয়া হয় যে পৃথিবীর যে অবস্থান কাঠামো, যে তোমাকে দিয়ে দিল যে পৃথিবীর তো স্তর আছে, পৃথিবীর যে কয়েকটা স্তর আছে, শিলা স্তর থেকে পৃথিবীর যে একেবারে উপরের ভূত্বক থেকে শুরু করে একেবারে নিচ পর্যন্ত যে কয়েকটা ভাগে ভাগ করা যায় পৃথিবীকে, সেই ভাগ অর্থাৎ এভাবে কয়েকটা ভাগে ভাগ করে তোমাকে আলোচনা করতে বলতে পারি। তো পৃথিবীর যে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, অশ্বমণ্ডল নিয়ে আলোচনা, এই আলোচনা প্রথমে গ নম্বরে তোমাকে করতে বলবে। সুতরাং এই আলোচনাটা তোমার মাথায় রাখতে হবে গ নম্বরের জন্য। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, অর্থাৎ বাংলাদেশকেও কিন্তু ভূপ্রাকৃতিক দিক থেকে 3টা ভাগে ভাগ করা হয়। টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান, এই যে আরেকটা হচ্ছে কি সাম্প্রতিককালে প্লাবন সমভূমি। এই বাংলাদেশের ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্য আমরা ম্যাপ দিয়ে যেটা এঁকে শিখেছি যে এই অঞ্চলে হচ্ছে বাংলাদেশের টারশিয়ারের যুগ, আর এই টারশিয়ারি যুগের পাহাড়গুলা বা ভূমিগুলা, আর এই অঞ্চলেও টারশিয়ারি যুগের পাহাড়গুলো আছে। এখানে লালমাই পাহাড় আছে যেটা প্লাইস্টোসিন কালের সোপান, আর এখানে আছে মধুপুর এবং ভাওয়ালের গড়, আর এখানে আছে বরেন্দ্রভূমি, আর বাদ বাকি সম্পূর্ণ ভূমিটা হচ্ছে কি সাম্প্রতিককালের সমভূমি। তো এইভাবে যদি তুমি মানচিত্র উপস্থাপন করতে পারো, গ এবং ঘ, এই দেখো একটা প্রশ্নে যদি তুমি প্রিপারেশন নাও, ইনশাল্লাহ একটা কোশ্চেন কমন পড়বে খুব ইজিলি। সুতরাং দেখো, যারা দুর্বল স্টুডেন্ট আছো এখান থেকে কিন্তু তোমরা ফোকাস করতে পারো, এখানে পড়াও কম এবং খুব ইজিলি একটা কোশ্চেন কিন্তু অ্যান্সার করতে পারো। ওকে, এবার আমরা তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। এই তৃতীয় অধ্যায় একটু বড় অধ্যায় এবং এখান থেকে 2টা কোশ্চেন পড়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখান থেকে 2টা কোশ্চেন পড়ার সম্ভাবনা আছে, যেমন দেখো পৃথিবীর এই পর্যন্ত যে বিচূর্ণী ভবন ও নগ্নি ভবন পর্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে দেখো কি আসতে পারে ভূমিকম্প অথবা আগ্নেয়গিরি অগ্নুৎপাত, যে কোনো একটা আকস্মিক পরিবর্তন নিয়ে তোমাকে লিখতে বলতে পারে, যে কোনো একটা আকস্মিক পরিবর্তন নিয়ে, অথবা সুনামি, যে কোনো একটা আকস্মিক পরিবর্তন এইটার গতে আসতে পারে, যে তুমি এই নিয়ে লেখো, যে ভূমিকম্প নিয়ে লেখো, কেন হয় ভূমিকম্প নিয়ে লেখো, অথবা আগ্নেয়গিরি অগ্নুৎপাত নিয়ে লেখো। জিওগ্রাফি এমন একটা জায়গা, যাই লিখবা সেটা যদি একটু খুঁচে দিয়ে মানচিত্রের মতো বা একটা চিত্রের মতো করে দিতে পারো, তাহলে তোমার মার্ক কিন্তু অনেক বেশি আসবে। এইটাই তোমাকে পজিশন করতে কিন্তু সহায়তা করবে। আচ্ছা, তো আর ঘ নম্বরে নগ্নি ভবন এবং বিচূর্ণী ভবন আসার সম্ভাবনা আছে। সুতরাং দেখো, এইভাবে তুমি যদি একটা কোশ্চেন কমন পড়াইতে চাও বা একটা কোশ্চেন কমন পেতে চাও, সেক্ষেত্রে তুমি এইভাবে টার্গেট করো যে এইটা একটা প্রশ্ন আমার আসছিল, এখানে আরেকটা, সুতরাং যদি আমি আরেকটা কোশ্চেন কমন পেতে চাই তাহলে আমি এই অংশটা দেখতে পারি। তোমার কাছে যদি এটা কঠিন মনে হয়, তুমি আরেকটা অংশ দেখবা যেখান থেকে আরেকটা কোশ্চেন কমন পড়ার একটা সম্ভাবনা আছে। আচ্ছা, এর বাইরে দেখো এই চ্যাপ্টারে আরেকটা কোশ্চেন পড়ার সম্ভাবনা আছে। আমি বলছিলাম যে এই চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন আসতে পারে, যেমন জীবজগতের উপর ধীর ও আকস্মিক পরিবর্তনের প্রভাবসমূহ। একটু আগে আমরা দেখলাম এগুলো ছিল আকস্মিক পরিবর্তন এবং এটা ছিল ধীর পরিবর্তন। তো আকস্মিক পরিবর্তন এবং ধীর পরিবর্তনের কারণে জীবজগতে কি প্রভাব পড়ে, অর্থাৎ প্রভাবসমূহ, জাস্ট এই প্রভাবসমূহ যদি পড়ো তাহলে এখানে গ নম্বরে একটা কোশ্চেন তোমার অ্যান্সার করতে পারবা। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে ভূমিক্ষয় এবং ভূমিধস এবং নদী পর্যায়,
এই দুইটা প্রসঙ্গ কিন্তু গুরুত্বপূর্ণ। এই দেখো এই দুইটা প্রসঙ্গ যদি পড়ো এখান থেকেও তোমার আরেকটা প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারবা। অর্থাৎ তাহলে এখান থেকে তোমার টোটাল আরেকটা কোশ্চেন কিন্তু কমন পড়তেছে। তাহলে তৃতীয় অধ্যায় থেকে আমরা দুইটা কোশ্চেন পাবো ইনশাআল্লাহ, আশা করা যায়। তারপর দেখো চতুর্থ অধ্যায় যদি চিন্তা করো, এখান থেকে একটা কোশ্চেন পাওয়া যায় এবং এটা কিন্তু একটা সহজ অধ্যায়। চতুর্থ অধ্যায় কিন্তু খুব একটা সহজ অধ্যায়। সুতরাং আমরা কিন্তু চতুর্থ অধ্যায়কে গুরুত্ব দিব এই ক্ষেত্রে। যারা দুর্বল আছি তাদের জন্য কিন্তু এই অধ্যায়টা খুবই একটা মজার অধ্যায়। ওকে, তো এখানে কি আসবে? বায়ুর কিছু উপাদান আছে, কয়েকটা উপাদান আছে, 5-7টা। সেই উপাদানগুলো তোমাকে জানা লাগবে। আর বায়ুর কয়েকটা স্তর আছে, এই স্তর সম্পর্কে জানলেই তুমি কি করতে পারবা, গ অথবা ঘ থেকে একটা কোশ্চেন তুমি উত্তর করতে পারবা। এই হচ্ছে একটা গ। আর আরেকটা বিষয় হচ্ছে বায়ুর যে এই দূষণের ফলে ক্ষতি কি, বা এই দূষণটা থেকে কিভাবে আমরা এই দূষণকে প্রতিরোধ করতে পারি, এখান থেকে একটা প্রতিরোধ ব্যবস্থামূলক একটা ঘ নম্বর বা বায়ুর যে দূষণের ফলে সমস্যা এবং সমাধান কেন্দ্রিক একটা কোশ্চেন করতে পারে গ এবং ঘ। এই দেখো চতুর্থ অধ্যায়টা অনেক ছোট এবং অনেক সহজ, এখান থেকে একটা কোশ্চেন পাবা। যারা দুর্বল স্টুডেন্ট আছো এখান থেকে কিন্তু এই কোশ্চেন যেন তোমাদের মিস না হয়। আচ্ছা, তারপর যারা দুর্বল স্টুডেন্ট আছো তাদেরকে আমি আগে থেকেই বলতেছি, দ্বিতীয় অধ্যায় থেকে যেন তোমাদের একটা কোশ্চেন মিস না হয়, দ্বিতীয় অধ্যায়। আচ্ছা, আর কোন অধ্যায়? আরেকটা অধ্যায়ের কথা বললাম, চতুর্থ অধ্যায়। এই অধ্যায় থেকে যেন এই কোশ্চেনটা তোমার মিস না হয়। তাহলে তোমার জন্য দুইটা কোশ্চেন কিন্তু রেডি হয়ে গেল, খুব সহজ আর কি। আচ্ছা, এর বাইরে আমরা পঞ্চম অধ্যায় থেকে যদি কথা বলি, এখান থেকেও দুইটা কোশ্চেন কমন পড়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তো পঞ্চম অধ্যায়ে দুইটা কোশ্চেন পড়ার সম্ভাবনা আছে। সেখানে আমরা কি কি দেখতে পাই? যেমন হচ্ছে জলবায়ুর উপাদান এবং নিয়ামক কেন্দ্রিক একটা প্রশ্ন আমাদের কমন পড়তে পারে। জলবায়ুর উপাদান কয়টি, জলবায়ুর নিয়ামক কয়টি? মূলত হচ্ছে যে জলবায়ুর যে 5টি উপাদান আছে সেই উপাদান থেকে কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কোশ্চেন পাবো। আর এই ক্ষেত্রে তাপ বলয় মোটামুটি গুরুত্বপূর্ণ, চাপ বলয় আমাদেরকে দেখা লাগবে, কিন্তু বায়ু প্রবাহ অনেকটা গুরুত্বপূর্ণ। এই বায়ু প্রবাহ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা তাপ বলয়, চাপ বলয় রিভিশন দিবা মাস্ট, কিন্তু বায়ু প্রবাহকে একটু ভালোভাবে রিভিশন দিতে হবে। কেননা বায়ু প্রবাহের ফলে যে বিষয়গুলো আছে, যে বায়ু প্রবাহের ফলে যে কয়েকটা বায়ুর দিকের নাম আসে, অর্থাৎ আমরা অয়ন বায়ুর যে কয়েকটা ভাগ করি, এই বায়ুর যে এই ভাগগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। সুতরাং এইটা আমাদের মাথায় রাখা লাগবে। আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে এই হচ্ছে একটা বিষয় জলবায়ুর উপাদান এবং নিয়ামক কেন্দ্রিক। এখান থেকে আমরা একটা কোশ্চেন কমন পেতে পারি, এখান থেকে ডিরেক্ট একটা কোশ্চেন কমন পেতে পারি। তোমাকে বলতে পারে যে জলবায়ুর নিয়ামক নিয়ে আলোচনা করো, সেক্ষেত্রে কয়েকটা নিয়ামক নিয়ে তোমাকে প্রথমে আলোচনা করতে হতে পারে। এবং দ্বিতীয়ত কথা বলতে পারে যে হচ্ছে তাপ বলয় অথবা চাপ বলয় অথবা বায়ু প্রবাহ নিয়ে আলোচনা করো। দেখো বেশিরভাগই কিন্তু বায়ু প্রবাহটা বেশি গুরুত্বপূর্ণ, আমি বলে দিলাম। সেক্ষেত্রে এই এতটুকু পড়লে তোমার আরেকটা কোশ্চেন কমন পড়ে যাচ্ছে। এবং এই পঞ্চম অধ্যায়ে আরেকটা কোশ্চেন কমন যদি পেতে চাও তাহলে তোমাকে কি পড়তে হবে? আরেকটা কোশ্চেন কমন যদি পেতে চাও তাহলে তোমাকে দেখো বায়ুর আর্দ্রতা ও ঘনীভবন এই কেন্দ্রিক যে বৃষ্টিপাত, বায়ুর আর্দ্রতা, ঘনীভবন, বৃষ্টিপাত এই কেন্দ্রিক যে একটা প্রশ্ন কিন্তু হয়ে থাকে। অর্থাৎ মেঘ, বৃষ্টিপাত, বায়ুর আর্দ্রতা এবং ঘনীভবন এই কেন্দ্রিক একটা কিভাবে বৃষ্টিপাত হয় আর কি, মূলত কিভাবে মেঘ সৃষ্টি হয় সেই আলোচনা আর কি, ইজি একটা আলোচনা। এখান থেকে একটা কোশ্চেন আসার মতো জায়গা। আরেকটা জায়গা হচ্ছে যে জীবজগতে জলবায়ুর প্রভাবটা কি, এই জলবায়ুর প্রভাবটা কি, অথবা বায়ুমণ্ডলীয় গোলযোগ, ঘূর্ণিঝড়, টর্নেডো এবং কালবৈশাখীটা বেশি গুরুত্বপূর্ণ, তারপরে ঘূর্ণিঝড়, তারপর টর্নেডো। অর্থাৎ তোমাকে এই আরেকটা কোশ্চেনের জন্য যখন তুমি প্রিপারেশন নিতে যাবা, অবশ্যই বৃষ্টিপাত কিভাবে হয়, মেঘ কিভাবে সৃষ্টি হয় সেগুলো সম্পর্কে জানতে হবে। তারপর তোমাকে কি জানতে হবে, তারপর এইগুলা আমাদের জীবনের উপর কিভাবে প্রভাব ফেলে, এবং আরেকটা হচ্ছে কালবৈশাখী, ঘূর্ণিঝড়, টর্নেডো সম্পর্কেও জানতে হবে। এই এতটুকু আলোচনা পড়লে কিন্তু তোমার আরেকটা কোশ্চেন কমন পড়ার সম্ভাবনা আছে। তাহলে পঞ্চম অধ্যায় থেকে আমরা দুইটা কোশ্চেন পেতে পারি ইনশাল্লাহ। সুতরাং যারা দুর্বল আছো তারা কিন্তু এই চ্যাপ্টারটাকে ফোকাস করতে পারো, এই চ্যাপ্টারটাও সহজ। আচ্ছা, তারপর দেখো ষষ্ঠ অধ্যায় থেকে আমরা একটা প্রশ্ন পাবো। ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ আলোচনাটা কি? গুরুত্বপূর্ণ আলোচনাটা হচ্ছে এই যে তিনটা আমরা দেখবো, জলবায়ুর শ্রেণী বিভাগ পড়তে গিয়ে গুরুত্বপূর্ণ তিনটা শ্রেণী বিভাগ আছে। গুরুত্বপূর্ণ বলতে তিনটাই আছে, নিরক্ষীয়, ভূমধ্যসাগরীয় এবং মৌসুমী জলবায়ু। নিরক্ষীয় আমাদের জলবায়ুটা কেমন, মৌসুমী জলবায়ু। তো এই ক্ষেত্রে প্রশ্নটা কেমন আসতে পারে, যে বাংলাদেশের জলবায়ু আসতে পারে, বাংলাদেশের জলবায়ু নিয়ে আলোচনা করো। সেক্ষেত্রে মনে করো এটা গ নম্বর প্রশ্ন হতে পারে, বাংলাদেশের জলবায়ু নিয়ে আলোচনা করো, সেটা হচ্ছে মৌসুমী জলবায়ু, সেটা কিন্তু তোমাকে আলোচনা করতে হবে। এবং অথবা তোমাকে এই আলোচনা না করতে বলে এটাও বলতে পারে যে ভূমধ্যসাগরীয় জলবায়ু নিয়ে আলোচনা করো, অথবা নিরক্ষীয় জলবায়ু নিয়ে আলোচনা করো।
দেখো এই কেন্দ্রিক একটা কোশ্চেন হতে পারে গ নম্বর অথবা ঘ নম্বরে একটা কোশ্চেন হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে দেখো এই যে জলবায়ু পরিবর্তনের ফলে কি কি সমস্যা হয় এবং এর সমাধানটা কি, সমস্যাই বেশি আসে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে কি কি সমস্যা হয়, পরিবর্তনশীলতার ফলে আমাদের একটা গ্রিন হাউস প্রভাব, বিশ্বেও উষ্ণায়নের সৃষ্টি হয়, তাই তো। আরেকটা হচ্ছে এর ফলে বাংলাদেশেও কি কি ক্ষতি হয়, বাংলাদেশের যে হচ্ছে উপকূলীয় অঞ্চল সেটা লবণাক্ত পানিতে তলিয়ে যাবে, আরও অনেক ক্ষতি আছে, সেই ক্ষতিগুলো কিন্তু তোমাকে এখানে বর্ণনা করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে সমস্যা ও সমাধান, অর্থাৎ সমস্যা থেকে একটা কোশ্চেনের উত্তর দিবা, আরেকটা কোশ্চেন হচ্ছে নিরক্ষীয়, ভূমধ্যসাগরীয় এবং মৌসুমী জলবায়ু। এই তিনটা জলবায়ু সম্পর্কে তুমি যেন 1.5 পেজ করে লিখতে পারো এমন একটা রিভিশন তোমাকে দিয়ে ফেলতে হবে। ওকে, তাহলে এই অধ্যায়টা যারা দুর্বল আছে তাদেরকে আমি ফোকাস করতে বলবো। এই অধ্যায়টা সহজ। ওকে, দুর্বলদের জন্য এই অধ্যায়টা ফোকাস করতে বলবো। তাহলে এই হচ্ছে ষষ্ঠ অধ্যায় নিয়ে কথা। এবং অষ্টম অধ্যায় নিয়ে যদি বলি, এখানে 2টা পয়েন্ট মাত্র অষ্টম অধ্যায়। একটা হচ্ছে জোয়ার ভাটা প্রকারভেদ এবং এর কারণ থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে। গ নম্বর অথবা ঘ নম্বরে মাস্ট একটা কোশ্চেন পাবা, গতে অথবা ঘতে মাস্ট একটা কোশ্চেন জোয়ার ভাটা থেকে পাবা। আরেকটা কোশ্চেন পাবা হচ্ছে স্রোত থেকে, আটলান্টিক এবং ভারত স্রোত, যেহেতু আমাদের এই 2টা স্রোতই আছে, সেই ক্ষেত্রে 2টা স্রোতই গুরুত্বপূর্ণ, কোনোটার চাইতে কোনোটা কম না। সুতরাং আমাদেরকে এই 2টা স্রোত সম্পর্কে আইডিয়া রেখে তারপর যেতে হবে। যেহেতু স্রোতগুলা হচ্ছে মানচিত্রের বিষয় আছে এখানে, যারা হচ্ছে দুর্বল মনে করতেছো যদি তারা একবার ভিডিওটা দেখে নাও তাহলে ইজি হবে। স্রোতগুলা মানচিত্র দিয়ে খুব ইজিলি ক্যাপচার করা যায়। তাহলে আমরা এখানেও 2টা কোশ্চেন পাবো। আর যারা এটাকে একটু কঠিন মনে করবা তারা এটা স্কিপ করতে পারো, যারা হচ্ছে স্রোত অলরেডি পড়ো নাই। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে এই 2টা কোশ্চেন থেকেই, অর্থাৎ এখানে এটা যদি জোয়ার ভাটার কারণ এবং শ্রেণীবিভাগ যদি গতে আসে, ঘতে আমাদের কি পাবো আমরা, আটলান্টিক বা ভারত মহাসাগরের যে স্রোত আছে সেই স্রোত সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা করতে হবে। অর্থাৎ এই সম্পর্কে আমাদের 1 পেজ এবং এই সম্পর্কে 1 থেকে 1.5 পেজ আইডিয়া কিন্তু রেডি রাখতে হবে, কারণ আমরা পরীক্ষা কিন্তু এটা আমাদেরকে ডেলিভার করতে হবে। দশম অধ্যায় থেকে মানচিত্র সম্পর্কে কিছু প্রশ্ন আসবে, কিন্তু মানচিত্র সম্পর্কে কোনো সৃজনশীল আসবে না, ইনশাল্লাহ সৃজনশীল আসবে না। সুতরাং এইখান থেকে তোমাদের মাথা ব্যথা করার কোনো দরকার নাই। তাহলে আমরা অলরেডি আমাদের যে 8টা সৃজনশীল কোথা থেকে আসতে পারে সেই ম্যাপিং কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তোমাদের কাজ কি এখন? তোমাদের কাজ হচ্ছে এই ম্যাপিং ধরে ধরে তোমরা এখন ওই যে চ্যাপ্টারগুলো আছে চ্যাপ্টারগুলো শেষ করো। অর্থাৎ এই একটা ম্যাপ নিবা, যে এটা হচ্ছে একটা ম্যাপ, যে এখান থেকে একটা কোশ্চেন আসবে এবং ওই কোশ্চেনের জন্য আমার প্রিপারেশন কতটুকু দরকার, এই প্রশ্নের জন্য 1 পেজ দরকার। সুতরাং একটা রিভিশন দিয়ে ফেলবা, সাথে একেবারে শর্ট করে একটা রিভিশন দিয়ে ফেলবা। আমি যেভাবে বললাম, যেভাবে প্রশ্ন আসতে পারে, যদি এভাবে রিভিশন দাও তাহলে তোমার প্রিপারেশন অনেক ভালো, তোমার এক্সাম অনেক ভালো হবে। মনে রাখবে, পরীক্ষার হলে গিয়ে কি হওয়া যাবে না, প্যানিকড হওয়া যাবে না, রিল্যাক্সড হয়ে অ্যান্সার দিতে হবে, যা হয় হোক। এইটা তোমার জীবনের একটা অংশ, ঠিক আছে, কিন্তু এখানে প্যানিকড হলে তোমার পরীক্ষা কিন্তু খারাপ হয়ে যাবে। এর চাইতে আরও বড় টেস্ট কিন্তু তোমার জীবনে আসবে। সুতরাং প্যানিক হবে না, আশা করি ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।